বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞানে আমরা আমাদের গাণিতিক যে বিষয়গুলো আমরা শিখছিলাম সেখানে মৌলগুলোর শতকরা সংযুতি এবং স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় বিষয়টি সেখানে ইনক্লুড ছিল। এখন আমরা দেখব যে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ সে বিষয়গুলো আসলে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক পরিবর্তনের ফলে কোনো পদার্থগুলো তাদের নিজস্ব ধর্ম, বৈশিষ্ট্য, গুণাগুণ সবকিছুকে হারিয়ে যে প্রক্রিয়ায় নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কোনো যৌগে পরিণত হয় সেই প্রক্রিয়ার নাম হলো রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক। এই রাসায়নিক বিক্রিয়াকে যখন কতগুলো প্রতীক, সংকেত এবং সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। অর্থাৎ অণুর সংক্ষিপ্ত রূপ সংকেত, মৌলের সংক্ষিপ্ত রূপ প্রতীক, ঠিক তেমনি রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপ এটি হলো তোমার আমাদের এই যে রাসায়নিক যে বিক্রিয়াটি এখানে আসবে এটি হয়তো আমরা মুখে বললাম যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে পানি তৈরি করে, বাট এটি যখন আমি সূত্র একটা নতুন আঙ্গিকে নতুন ভাবে উপস্থাপন করলাম, সেটিকে প্রকাশ করার জন্য আমাকে প্রতীক, সংকেত এবং নানাবিধ চিহ্ন সেগুলো যখন আকারে এই রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে দেখানো হলো সেটি রাসায়নিক সমীকরণ। উদাহরণ হিসেবে আমি বহুল পরিচিত একটি বিক্রিয়া লিখতে পারি, যেমন জিঙ্ক। এটি প্রতিস্থাপন বিক্রিয়া করার সময় আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার সময় এটা হাইড্রোজেনকে সরায় দিয়ে নিজেই ওই জায়গা দখল করে, অর্থাৎ জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তাহলে এই যে আমি যে কথাটি মুখে বলছি যে জিঙ্ক হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে প্রতিস্থাপন ক্রিয়াতে জিঙ্ক সালফেট উৎপন্ন করে, তাহলে এটিকে যখন আমি এখানে ভাষায় প্রকাশ করলাম তাহলে এই ভাষায় প্রকাশ করার এই সিস্টেম থেকে যখন আমি সাংকেতিক রূপে লিখছি এই পুরোটাই হলো তোমার রাসায়নিক সমীকরণ। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখানে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। না স্যার, প্রশ্ন নাই। এই রাসায়নিক সমীকরণ লেখার সময় আমাকে প্রতীক ব্যবহার করতে হয়েছে, আমাকে সংকেত ব্যবহার করতে হয়েছে, এবং এটি আরেকটি ঘটনাও আছে, তা হলো সমতাকরণ বলে একটা বিষয় আছে, সেগুলো করে নিয়ে কিন্তু এটি মানে প্রকাশ করতে হয়েছে। তো তোমাদের সমতাকরণে যদি কোনো প্রবলেম মনে হয় তো তুমি অনায়াসে সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারো। আমার বিশ্বাস যে এমনিতে সমতাকরণ অতটা আবশ্যিক জিনিস না, তারপরেও আনুষঙ্গিক কিছু কিছু বিক্রিয়া হয়তো আমাদের সমতাকরণ করতে হয়, এটি কিছু প্র্যাকটিস থাকলেই ইনশাল্লাহ এমনিতেই সম্ভব। এখানে তো সমতাকরণ আবশ্যিক না, আর আমার এটা প্রয়োজন নেই। তো বলো, এখানে আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে রাসায়নিক সমীকরণ, আমরা রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার জন্য
এটা যেভাবে উপস্থাপন করা হয় সেটি হলো রাসায়নিক সমীকরণ। এখন দেখো এই রাসায়নিক সমীকরণে কিভাবে বিষয়গুলোকে উপস্থাপন করতে হয়। প্রথমে এই জায়গাতে আমি একটু তোমাকে লক্ষ্য করাই। প্রথমে যারা বিক্রিয়া করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। এর যার সাথে বিক্রিয়া করছে সে হলো কি, তাহলে এই যে দুইজন মিলে বিক্রিয়া করে এখানে উৎপন্ন করছে হলো পানি। তাহলে এই বিক্রিয়াটা যখন আমরা লিখবো তখন একাধিক একাধিক মানে বিষয় এখানে উল্লেখ থাকলে তার মাঝখানে প্লাস চিহ্ন দিতে হবে। তারপর যথারীতি এই দুটো বিক্রিয়া করছে এবং এটা উৎপন্ন হয়েছে। তাহলে এই যে বিক্রিয়াটা এখানে উপস্থাপন হলো, এই বিক্রিয়াটা দেখেই যেন কারো মনে হয় যে আসলে এই সেশনে কি করানো হয়েছে বা কি সেখানে আছে। তো এই রাসায়নিক সমীকরণ লেখার এটি কিন্তু একটা অন্যতম প্রধান কারণ, যে সংকেতের মাধ্যমে সহজে এটিকে উপস্থাপন করা সম্ভব। ঠিক আছে কি? জি স্যার। এখন বলো, এই যে পানি তৈরি করার সময় হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে পানি তৈরি হয়। তাহলে হাইড্রোজেন অক্সিজেন দুটাই গ্যাসীয় পদার্থ, সেটা পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার সময় এটি কে কার সাথে কয় অণু যুক্ত হয়েছে, কয় অণু কার সাথে বিযুক্ত হয়েছে, এগুলো কিন্তু সার্বিক বিষয়গুলো আমাদের এই রাসায়নিক সমীকরণের সময় উল্লেখ করে লিখতে হয়। আরো কতগুলো বিষয় আছে, তা হলো যে যদি এটি গ্যাস হয় তাহলে জি অক্ষর দিয়ে প্রকাশ করা হবে ব্র্যাকেটে, আর যদি এটি সলিড স্টেট মানে কঠিন পদার্থ হয় তাহলে এস লিখতে হবে, এস এখানে আছে কিন্তু। আর ফ্লুইড মানে তরল পদার্থ হলে এখানে তোমার এখানে লিকুইড এল লেখা যাবে, এল লিখলে এটা লিকুইড বোঝাবে। তো যদি কোনো বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হবে আর কতটুকু তাপের ক্ষতি হবে সেই বিষয়গুলো ক্যালকুলেশন করে কিন্তু অনেক সময় বিক্রিয়াকে একমুখী বা বহুমুখী এগুলো নানা আঙ্গিকে কিন্তু প্রকাশ করা যায়। আশা করি এই অংশটি ক্লিয়ার মতো বুঝতে পারছি। ঠিক আছে কি? জি স্যার। এখন দেখো এই জায়গাতে আমরা আরো কিছু বিক্রিয়া আছে, যেমন কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, এটা তো আমরা এমনিই পারবো, বাট এই যে নিচে আর একটা বিক্রিয়া দেওয়া আছে কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়া, এটাও কিন্তু তোমাকে শিখাইছি। কার্বনেট লবণ প্লাস অ্যাসিড সমান অন্য লবণ প্লাস, কি এটা শেখানো হয়নি? কার্বনেট জি লবণকে স্যার, এটা শেখানো হয়েছে। অ্যাসিডের বিক্রিয়া। দেখো এই বিক্রিয়াটা লেখা হয়েছে কিনা, আমি তোমাকে শিখাইছি কার্বনেট লবণকে তাপ দিলে ধাতব অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর অন্যদিকে নাইট্রেট লবণকে তাপ দিলে ধাতব অক্সাইড তো হবেই, তার সাথে নাইট্রাস অক্সাইড। হ্যাঁ এটা 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 মনে হয় ইয়া, হ্যাঁ নাইট্রোজেন ডাই অক্সাইড আর কি, তার সাথে অক্সিজেন আছে। এরপরে এখানে সমতাকরণে কিছু বিষয় আছে। সমতাকরণ তুমি কেমন পারো? স্যার পারি মোটামুটি। এটা কি একটু ব্যাখ্যা করে দিতে হবে কি? না স্যার, এরকম গুলোতে সমস্যা হয় না, একটু ঝামেলা যেগুলো হ্যাঁ, সেগুলোতে ঝামেলা সমস্যা যেগুলো হয়। বড় সেগুলোতে সমস্যা সবারই কম বেশি হয়, বাট আগে থেকে সংখ্যাটা জানা থাকলে একটু সুবিধা হয়। তাহলে আমি ওটা বর্তমানে অফ রাখলাম। তারপরও যদি কারো প্রবলেম না হয় সে আমাকে এখনো বলতে পারো। তো এখানে তো আসলে প্রবলেম হওয়ার মতো সিচুয়েশন নেই। যদি অন্য কোনো বই থেকে, যেমন তোমার পুরোনো বই বা অন্যান্য অপশন গুলো থেকে যদি কোনো সেরকম প্রশ্ন করার মতো বের হয় তো সেটা আমার সাথে পরে কথা বলে নিও। আমার মনে হয় মোল এবং রাসায়নিক সমীকরণের অংশটির যে প্রাথমিক পড়া সেটা মোটামুটি শেষ হলো। আমরা এখান থেকে পরবর্তীতে আবার শুরু করব।